This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি একজন আপাতমস্তক রাজনীতি ব্যক্তি। আমি একজন এখন ধরতে গেলে 24/7 রাজনীতি করছি। সুতরাং আমাদের যেখানে যাওয়া আসা চল চলন কথাবার্তা সবেতেই রাজনীতি আছে। এখন মুসলমান ভোট দরকার, এখন ফুরফুরা কথা মনে পড়ে। 26-এ ভোট আসছে, চাপে আছেন পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন, তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন। লোকে বলে ফুরফুরা শরীফ যেদিকে চায় বাংলা সেদিকেই নাকি সংখ্যালঘু ভোট পড়ে। সেই ফুরফুরাতেই গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পীরজাদাদের সঙ্গে ইফতারে যোগ দিতে। আর সেখানেই ভোটের অঙ্ক, ভোটের সমীকরণ খুঁজছে বঙ্গের বিরোধীরা। তাহলে রাজনীতির পাটিগণিতে 2-2 4? খারাপ লাগে এটাই, আজকেও আমি দেখছিলাম কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ। আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না? আমি যখন পুষ্করে যাই তখন তো কোয়েশ্চেন করেন না? আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না? আমি যখন দুর্গা পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না? আমি যখন কালী পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না? আর জেনে রাখুন, আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। বিরোধীদের মুখে ভোটের সমীকরণ আর ফুরফুরায় পৌঁছেই বিরোধীদের সেই জবাবটাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন সম্প্রীতির কথা, কিন্তু দিন কয়েক আগে কিছু অপ্রিয় প্রশ্ন তুলেছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী, যার সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা নিয়ে কারো মনে কোনো সন্দেহের অবকাশ থাকার কথা নয়। একবার স্মরণ করিয়ে দিই ঠিক কি বলেছিলেন তহা সাহেব। ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা কাটমানি খাওয়ার চক্রান্ত বলে মনে করি। এখানে হয়তো 5 কোটি টাকা খরচা হচ্ছে, হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে নেওয়া হবে 25 কোটি টাকা। গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয়, 95% অন্য রাজ্যের মানুষ, 5% এই রাজ্যের মানুষ। কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয়, এটা আমার মনে কোনো হিংসা নাই। আর এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আছে, 95% আছে বাংলার মানুষ। তাদের জন্য কি করা হচ্ছে? প্রশ্নটা ছিল তাহলে আজ কি তহা সিদ্দিকের মানভঞ্জন করতেই ফুরফুরায় গিয়েছেন মুখ্যমন্ত্রী? দেখুন, তৃণমূল ক্ষমতায় আসার পর এই নিয়ে 3 বার ফুরফুরায় গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষবার গিয়েছিলেন সেই 2016 সালে, আর আজ গেলেন রোজা ভাঙার ইফতারে। সেই ইফতার আবার সরকারি খরচে, এই প্রথম। প্রশাসনিকভাবে কখনো ইফতার না না না, কোনোদিনই হয় না, কোনোদিনই হয় না, কোনোদিনই হয় না। এবারে হঠাৎ করে কারণটা কি? দেখে সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে, সেটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে হবে। ভোট ব্যাংকে কনসলিডেট করতে, ভোট ব্যাংক উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান। 16 সালেও গেছিলেন। 5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন মুসলমান ভোট দরকার, এখন ফুরফুরা কথা মনে পড়ে। ফুরফুরায় গিয়ে হাওয়া খাবে, ঘুরবে, নওশাদ সিদ্দিকী এবং ফুরফুরা শরীফের যারা মাথা তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা। আমি ফুরফুরা শরীফ থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা ওনার কাছে কোনো দাবি দাওয়া রাখবো না, শুধু আমরা দোয়া করি উনি মানুষের জন্য কাজ করুক, মানুষের জন্য থাকুক, এই দোয়া করি, দীর্ঘ আয়ু কামনা করি। এবং ফুরফুরা শরীফের আরও অনেক কথা আছে যেটা ওনাকে ব্যক্তিগত আমি বলবো।
ব্যক্তিগতভাবে কিছু কথা বলবেন, জানাবেন, তবে আজ কোনো দাবির কথা বলবেন না। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েই বলেছেন পীরজাদা তহা সিদ্দিকী। কিন্তু আরেক দাবি তিনি আগেই জানিয়ে দিয়েছেন, তা নিয়েও সরগরম রাজ্য রাজনীতি। আমিও গেছি, ওখানে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, ওখানে মানে তাদের জন্য জগন্নাথ মন্দির হচ্ছে, আমি তাদের খুব খুশি। কিন্তু এটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে, ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না, মুসলমান ভাইয়েরা যায়। তো তাদের জন্য একটা মসজিদ কিভাবে করা যাবে, কোন প্রসেসে করা যাবে, ওয়াকাফ মানে ওয়াকাফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কিনা, এটা ওনাকে চিন্তা ভাবনা করার জন্য বলতে পারি। বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ফ্র্যাঙ্কেস্টাইন অশ্ব আসবে, এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জন্য দাবি চলছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান এটা। তহা সিদ্দিকী সাহেব যেটা বলছেন সেটা নিজে থেকে বলছেন বলে আমার মনে হয় না, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতেই বলছেন। তাতে ধর্মের যারা মৌলবাদী তাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ে। আজকে তুমি 300 কোটি টাকা খরচা করে যদি জগন্নাথ মন্দির করে থাকো, তাহলে ওরা দাবি করবেই এখানে মসজিদ করে দাও, আরেকজন দাবি করবে আমার এটা গির্জা করে দাও। এ থেকেই সরকারের শিক্ষা নেওয়া উচিত। আসলে এখন আরএসএসের জমিটা মমতা তৈরি করে দিয়েছে ভালো করে চাষ করে। মুখ্যমন্ত্রী নিজে হিন্দু ব্রাহ্মণ বাড়ির কন্যা, কিন্তু তিনি সমস্ত ধর্মকে সম্মান করেন। আসল কথা হলো মুখ্যমন্ত্রী মানুষের উন্নয়ন করেন আর ধর্ম, প্রত্যেকটি ধর্মকে সমান সম্মান করেন, সকলকে সমানভাবে ভালো রাখতে চান। সেটা বিরোধীদের সহ্য হয় না, দিশাহারা রাজনীতি করে। তাহলে কি বুঝলেন রাজনীতির বেঙ্গল লাইনে 70% আর 30%-এর সেই অঙ্ক সবই ভোটের লাগিয়া? ভোট ব্যাংকে কনসলিডেট করতে, ভোট ব্যাংক উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান, 16 সালেও গেছিলেন। লক্ষ্য একটাই, মুসলমান ভোট ঐক্যবদ্ধ করা। সেই লক্ষ্যে অনেক কিছু করতে পারে। মুসলমান ভোট এক করো। তারপরে এই সমস্ত মৌলবাদী দাবি উঠবেই, মমতা আর রেহাই পাবে না এ থেকে। ধর্মীয় বিভাজন পশ্চিমবঙ্গে জীবনে কেউ দেখেনি, সেই ধর্মীয় বিভাজনের রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে। 5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে, তাই ফুরফুরায় যেতে হবে। 16তেও গেছিলেন। বিরোধীদের মুখে কিন্তু ঘুরে ফিরে সেই ভোটের অঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায় যে যুক্তিই দেন না কেন, ওই যে 30%, আজ ইফতারে গিয়েও হাসপাতাল, মাদ্রাসার ক্যাম্পাস সহ একাধিক উদ্বোধন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ইফতারের মঞ্চে বসেই। হসপিটাল 100 বেডের তৈরি হয়েছে এবং আলিয়া ক্যাম্পাস তৈরি হয়েছে। এই যে মেহমানখানায় আমরা আজকে হাজির হয়েছে, মেহমানখানা তৈরি হয়েছে এবং ফুরফুরা সিনিয়র মাদ্রাসা একটা 5 তলা একটা ক্যাম্পাস তৈরি হয়েছে, কিন্তু সেগুলো এখন উদ্বোধন হয়নি। অনেক কিছুই পড়ে হয়ে গেছে কিন্তু উদ্বোধন করা হয়নি। আমি ডিএম সাহেবাকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে, আজকে আবু বকর সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন, আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম। ইফতারে উপস্থিত পীরজাদারা, কিন্তু পীরজাদা নওশাদ সিদ্দিকী কোথায় গেলেন? তিনি তো ছিলেন না। তিনি কিন্তু আমন্ত্রণপত্র পেয়েছিলেন। এই তো দিন 7 আগে তিনি নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে। গিয়ে বলে এসেছিলেন বিধায়ক তহবিলের টাকা খরচ করতে বাধা পেতে হচ্ছে, বেগ পেতে হচ্ছে। আজ মুখ্যমন্ত্রী ফুরফুরার একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন, আর সেদিনই কিনা গরহাজির নওশাদ। শরীফের তহা সিদ্দিকী সাহেবকে তো বহুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছে, এবং তার পরিপ্রেক্ষিতে তহা সাহেব অনেক কিছু পেয়েছেন, আমরা জানি, সেগুলো বলবো না আমরা কী পেয়েছে। এখন নওশাদ সেই টোপ গিলবে কি গিলবে না, মাঝে মাঝে টোপ গিলে ফেলে কোনো কোনো সময়, তো টোপ গিললে পরে তহা সিদ্দিকীর মতো হয়ে যাবে। এখন আমি বিধানসভায় যাচ্ছি। আজকে নগর উন্নয়ন পৌর বিষয়ক যে বাজেটের যেটা আছে সে আলোচনা আছে, ওখানে অংশগ্রহণ করার ইচ্ছা আছে। তারপরে 4টে থেকে বৈঠক আছে, ফুরফুরা পিজাদের সাথে কথা বলছে। 4টে বাজুক না। যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে নিয়েছে এ টিএমসির বিটি। ওকে লড়াই করে শুধু টিভির ক্যামেরাতে থেকে 2-4টা জনসভা করলে হবে না, ভোটের দিন মাঠে থাকতে হবে। ইতিপূর্বে তৃণমূলের লোকজন আমাদেরকে বলতো যে আমরা বিজেপির বিটিং, এখন বিজেপির লোকজন বলছে আমরা তৃণমূলের বিটিং। তাহলে আমার প্রশ্ন এখানে তৃণমূলের এটিম কোনটা
আর বিজেপির এ টিম কোনটা? যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে নিয়েছে এ টিএমসির বি টিম। এই সব বনাস দুদিন আগে তো ছিল ভাব, তো দুদিন আগে তো সব ভাব ছিল, এর মধ্যে এই ভয়ঙ্কর পরিস্থিতি। বিরোধী দল তো চুরমার, বিজেপি থেকেও লোক চলে যাচ্ছে, বিরোধী পক্ষের অন্য বিধায়ককে বিরোধী দলনেতা কটাক্ষ করছি, সব কি? বি টিম তার কথা তর্কের খাতির আমি বললাম, এ টিম গুলোকে আগে খুঁজে বার করো তো। সে কথাই আছে না, চোর মাচায় শোর। ফুরফুরার ইফতারে কে হাজির আর কে গরহাজির, সেখানেও রাজনীতির সমীকরণ খোঁজা হচ্ছে, ভোটের সমীকরণ। আর ওদিকে নতুন ইস্যু হাজির বাংলায়। বাংলার দ্বিখণ্ডিত রাজনীতিতে এবার প্রবেশ তাসলিমা ফেরাও। বুঝলেন না? আর একটু স্পষ্ট করে বলি, তাসলিমা নাসরিনকে বাংলায় ফেরাতে চান বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সংসদে মানে রাজ্যসভায় দাঁড়িয়েই সেই দাবি তুলেছেন তিনি আজকে। तस्लीमा नसरीन wants to come back to Calcutta. ये उसका वो तस्लीमा नसरीনের কাছে কলকাতা শহর প্রাণের শহর। তসলিমা নসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। দেখুন, বাংলায় রাজনীতি এখন দ্বিখণ্ডিত, বলতে পারেন সেই বাইনারি রাজনীতি এখন বাঁধা ধর্মের চড়া সুরে। সেখানেই বিজেপি সাংসদ দাবি তুলছেন তাসলিমা নাসরিনকে কলকাতায় বাংলায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। 18 বছর পেরিয়ে গেছে, কলকাতায় পা রাখেননি তাসলিমা। তাহলে হঠাৎ করে শ্রমিকবাবুরা এখন তাসলিমা ফেরাও দাবি তুলছেন কেন? এটা কি রাজনীতির নতুন চাল? বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন, সেটা মানুষের কাছে আরও বেশি করে নিয়ে যাওয়া। 2, ভোটার লিস্টে ভুয়ো ভোটার বিজেপি ঢোকাচ্ছে, থামানো, স্ক্রুটিনি। 3, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই। এবং 4, কেন্দ্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই। এই ন্যারেটিভ থেকে নজর ঘোরাতে বিজেপি পরিকল্পিতভাবে অন্য কোনো একটি বিষয়, অন্য কোনো ধরনের বিষয়কে সামনে আনতে চাইছে। আমরা তাদের কোনো ধরনের এই ন্যারেটিভ তৈরির চেষ্টায় আমরা পা দেব না। কুণালবাবু বলছেন ন্যারেটিভ বদলের চেষ্টা বিজেপির, মানে কৌশল। প্রেমে আর রণে অন্যায় বলে কিচ্ছু হয় না। তাহলে এ রাজ্যে মমতা বিরোধিতায় বিজেপির হাতিয়ার মুসলিম মৌলবাদের কড়া সমালোচক তাসলিমা। TV9 বাংলার খবর শেয়ার করেই সাংসদকে ধন্যবাদ জানিয়েছেন তাসলিমা, অর্থাৎ সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে। তাসলিমার পোস্টে কলকাতায় ফেরার ইচ্ছেরই প্রতিফলন। পশ্চিমবঙ্গের বাঙালি পরিবেশে বাস করা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। কলকাতা থেকে বিতাড়িত হতে হবে কখনো কল্পনা করিনি। দ্বিখণ্ডিত উপন্যাস লিখে বিতরিত হন বাংলাদেশ থেকে, কলকাতায় আশ্রয় নেন তাসলিমা নাসরিন। তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে কলকাতায় খুব বেশি দিন থাকা হয়নি তাসলিমার। ভারতে থাকলেও কলকাতায় ফিরতে পারেননি 18 বছর, প্রায় 2 দশক বলাই চলে, তাই না? এবার সেই তাসলিমাকে কলকাতায় ফেরাতে চান বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তাসলিমা নাসরিন বাংলায় আসছে, বাংলায় নিয়ে এসে তাকে আমি তৃণমূলকে বলবো, বিজেপিকে বলবো, সিপিএমকে বলবো, কংগ্রেসকে বলবো, ওকে নিয়ে যেন ওই রাজনীতির খেলা না হয়। পীরজাদা তহা সিদ্দিকীর মুখে রাজনীতির খেলা। তাসলিমা নাসরিনকে যখন কলকাতা ছাড়তে হয় তখন বাংলায় ছিল বাম সরকার। রাজনীতির বিতর্কে শুরুটা করেছিলেন বিকাশবাবু। দেওয়ার কথা, তাসলিমা নাসরিন তিনি আছেন, ভারতবর্ষে আছেন, যে জায়গায় আছে, ইচ্ছে করলে পশ্চিমবঙ্গে আসবেন, তাকে বাধা দিয়েছে কে? তখন একটা নির্দিষ্ট পরিস্থিতিতে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার নিরাপত্তার খাতিরে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। যখন তসলিমা নাসরিনকে পশ্চিমবাংলা থেকে বার করেছিল তখন তো সিপিএম সরকার ছিল, তখন শ্রমিক ভট্টাচার্যরা কী করছিল? বিজেপির একটা কথা ছিল না কেন? আজকে একটা আবহাওয়া তৈরি করছে এরা হিন্দু মুসলমানের ঝগড়া লাগানোর জন্য। সাথে হিন্দু মুসলমান কি আছে? তাসলিমা নাসরিন তো নিজে ধর্ম মানেন না, সে একজন লেখিকা। তিনি কিছু লিখেছেন, তার সাথে আমি সহমত হতেও পারি, নাও হতে পারি। আমি লেখিকা হিসাবে তার পারদর্শীদের ব্যাপার কোনো প্রশ্ন নেই। প্রত্যেকের স্বাধীনতা আছে, বলার অধিকার আছে, সেসব ঠিক আছে। কিন্তু যে তসলিমা নাসরিনকে সামনে রেখে সমাজের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়,
আমার বক্তব্য সেখান থেকে সে রাজ্য হোক কেন্দ্র হোক তাদের উপেক্ষা করা উচিত। পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুলের কলমে শ্যামা মায়ের বন্দনা, পশ্চিমবঙ্গ মানে নারী মুক্তি আর নারী স্বাধীনতার দৃষ্টান্ত। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক। তাহলে রাজনীতির আঙিনায় এখন তসলিমা ফেরাওয়ের ডাক বিজেপির। বঙ্গে নতুন ইস্যু, তবে শ্রমিক ভট্টাচার্যের আবেদনকে স্বাগত জানাতে দেরি করেননি তসলিমা। ভট্টাচার্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গেই তো আমার সবচেয়ে বেশি পাঠক, ওখানে আমার প্রকাশক আছেন যারা আমার বই বের করছেন, কিন্তু বইমেলায় বই বের হচ্ছে কিন্তু আমি সেখানে উপস্থিত থাকতে পারছি না। এটা তো কষ্টের। আমার নিজের দেশে সম্ভব হচ্ছে না বলেই তো আমি পশ্চিমবঙ্গে থাকতে চাইছি। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে আমার প্রকাশক আছেন, পাঠক আছে, আমি কেন থাকতে চাইবো না? আমি কেন বিদেশ বিধিয়ে পড়ে আছি? কলকাতায় ফিরতে চান তসলিমা, শুনলেন তো। তাহলে বিজেপির নতুন চালে কিস্তিমাত শাসকের রাজনীতি? কোনো কারণ তো নয়। আজকে তিনি যদি মনে করেন পশ্চিমবঙ্গে আসবেন এবং রাজ্য সরকার যদি তার নিরাপত্তা দেয়, কোনো অসুবিধা নেই, হতেই পারে। খামোকা একটা বাতাবরণ বিষাক্ত করার মধ্য দিয়ে আমরা সমাজকে শুভ বার্তা দিতে পারি না। ভারতবর্ষে বহু এরকম সাহিত্যকর্ম তৈরি হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায় মা সরস্বতীকে নিয়ে যা লিখেছেন, মা সীতাকে নিয়ে যা লিখেছেন, তার সাথে আমার মতের মিল নেই। সুনীল গঙ্গোপাধ্যায় তার মত প্রকাশ করেছে, তিনি কমিউনিস্ট ছিলেন, তখন তো তাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানোর কথা ওঠেনি। ওয়াই ইন কেস অফ তসলিমা নাসরিন? এদের কাজটাই হচ্ছে এখন কোনোরকমভাবে ওই সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক ঝগড়া লাগিয়ে বিজেপি এখন বাজারে থাকতে চাইছে। ল অ্যান্ড অর্ডার এটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের হাতে। তা পশ্চিমবঙ্গ সরকারের হাতে থাকলে পশ্চিমবঙ্গ সরকার ঠিক করবে কাকে আসতে দেবে কি আসতে দেবে না। ল অ্যান্ড অর্ডারটা তো আগে নাকি। আচ্ছা, হুমায়ুন কবির কো ইতনা গুस्सा क्यों आता है? क्यों आता है? কেন? এই তো সেদিন বিরোধী দলনেতার চ্যাংদোলা মন্তব্যে উত্তাপ বাড়ল ভারতের রাজনীতিতে, দেশের রাজনীতিতে, অবশ্যই বাংলার রাজনীতিতে। সেই উত্তাপ বয়ে গেল বিধানসভার অন্দরেও। আর তারপর হুমায়ুন কবিরের নিশানায় শুভেন্দু অধিকারী। ভরতপুরের বিধায়ক বলেছিলেন ঠুসে দেব, আবার বললেন দলের আগে যাক। আর কি, শোকজের নোটিশ পাঠালো দলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। সেই নোটিশের জবাবও দিয়েছেন হুমায়ুন কবির। আজই বিধানসভায় বসলো শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক। হুমায়ুনের জবাবে কমিটি সন্তুষ্ট হলো কি? ভেতরে বৈঠক চলছে আর বাইরে রণংদেহী হুমায়ুন। শৃঙ্খলা আমি কেন আমার 14 পুরুষকে মান্যতা দিতে হবে যতক্ষণ আমি পার্টির মেম্বার আছি বা পার্টির এমএলএ আছি। কিন্তু সেটা কি শুধু ববিদার হুমায়ুন কবিরের ক্ষেত্রে বলছেন? পার্টিতে থাকতে গেলে পার্টির কথা শুনতে হবে, ডিসিপ্লিন সোলজার হতে হবে, সেটা দল নিশ্চয়ই দেখছে। এটা নিয়ে আমি ডাইরেক্টলি কিছু বলতে পারবো না। না ববিদার ক্ষেত্রে, অন্য যারা শৃঙ্খলা ভঙ্গ করে তাদের ক্ষেত্রে নয়। আমি যদি বলে থাকি ঠুসো দিব, আমাদের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তো বলেছে ঠ্যাং ভেঙে দেবো। তার আগে তার ঠ্যাংটাকে ভেঙে দেবে যাবে, সেটাই রেখে যায়। কেন কেন এরকম কথা সহ্য করবে কে? এটা তো অগণতান্ত্রিক কথা, এটা তো কি নাম অফেন্সিভ। তাহলে তার শোকজ হলো না কেন? না শুধু হুমায়ুন কবিরের ক্ষেত্রে প্রযোজ্য। আর দিদির বাড়ির 600 মিটার দূরে বাস করে বলে তার ক্ষেত্রে এটাকে শৃঙ্খলা কমিটির কোনো ভূমিকা থাকবে না। তাহলে ভরতপুরের শাসক বিধায়কের নিশানায় আসলে কে? এরপরও কি কারো বুঝতে বাকি থাকার কথা? হুমায়ুন কবিরের শোকজের উত্তরে সন্তুষ্ট হতে পারেনি দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। এবার তাই ভরতপুরের তৃণমূল বিধায়ককে ডেকে পাঠানো হলো। কালই হুমায়ুনকে হাজিরার নির্দেশ দিয়েছে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। আমরা পড়েছি এবং পড়ার পর আমরা কেউ স্যাটিসফাইড নই। এই উত্তরটা আমাদেরকে স্যাটিসফাই করতে পারেনি। সে বারবার একটা কথা মানে এস্টাবলিশ করার চেষ্টা করছিল, যেটা আমার ব্যক্তিগত ব্যাপার ইত্যাদি ইত্যাদি। চাংদোলা করে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, ঘিরে রেখে দেবো।
ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। শুভেন্দুদা যা বলার বলে দিয়েছে, একটা কেশাগ্র স্পর্শ করে দেখা। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। থেকে বড় পরিচয় আমি একজন বিধায়ক নমস্কার দল নির্বাচিত। এই জায়গাটা ভুলে যাওয়ার পর ওকে চিঠি দেওয়া হয়েছিল, ঠিক করেছে আগামীকাল ওকে ডেকে পড়াবো এখানে এবং ওকে কালকে কিছু স্টিকচার দেওয়া হবে। দেখুন, হুমায়ুন যদি হাজিরা দেন দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে, তাহলে চিঠিতে তিনি যে উত্তরটা দিয়েছেন, যেভাবে গলা ফাটিয়ে যাচ্ছেন, নিজেকে ডিফেন্ড করছেন, তার থেকে তার অবস্থান রাতারাতি বদলে যাবে, সম্ভবত এটা খুব প্রত্যাশা করছেন না। ওখানে ঢুকতে আমি বলেই দিলাম তো যে আমার সেটা যদি দলের শৃঙ্খলা ভঙ্গ হয়, তবুও আমি বলছি যতক্ষণ পর্যন্ত আমার কমিউনিটিকে যে অ্যাটাক করেছে, মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। ক্ষমা চাইতে হবে না, কিন্তু সেই কথাটা ওনাকে প্রত্যাহার করতে হবে। না করলে যতবার শুভেন্দু যাবে ততবার চেষ্টা করবো। ওরা তৃণমূলের, ও তৃণমূলের এমএলএ, তো দায়িত্ব তৃণমূলকে নিতে। আমাকে 3 দিন আগে নোটিশ দিয়ে জানাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে যে আমি ঢুকছি। কত বড় শুভেন্দু অধিকারী আর কত বড় বিরোধী দলনেতা হুমায়ুন কবির সেদিন অল মিডিয়ায় অল ইন্ডিয়াকে দেখিয়ে দেবে। এখন কোনো কিছু একতরফা হবে না, ওটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে, রামনবমীতে প্রমাণ। ওয়ান সাইডেড কিছু হবে না, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া, ওসব দিন চলে গেছে। পশ্চিমবাংলার হিন্দুরা পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে, রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে।